আজকের ভিডিওতে মোটামুটি দুটো আপডেট নিয়ে আলোচনা করব। একটা রয়েছে ভারতীয় দলের, আর একটা রয়েছে মোহনবাগানের। ভারতীয় দলের যে আপডেটটা রয়েছে সেটা ওসিআই প্লেয়ার ইনক্লুড নিয়ে ভারতীয় বোর্ডের বা এআইএফএফের বা ভারতীয় ক্রীড়া মন্ত্রকের যে পদক্ষেপ সেটা নিয়ে আলোচনা করব। আর মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের এই ডুরান্ড কাপের স্কোয়াড নিয়ে। মোহনবাগান কী ধরনের স্কোয়াড ডুরান্ড কাপে নামাতে চলেছে। প্রথমে যদি চলে আসি, ওসিআই প্লেয়ার নিয়ে কিন্তু একটা বড়সড় মুভমেন্ট চলছে। যারা জানেন না তাদের কাছে ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ওসিআই প্লেয়ার কারা। ওসিআই শব্দের মানেটাই বা কি? ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতের বাইরে যে ভারতীয় প্লেয়াররা থাকেন, প্লেয়াররা বললে ভুল হবে, যে সমস্ত ভারতীয়রা থাকেন ভারতের বাইরে তাদেরকে বোঝানো হচ্ছে। এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি যে দেশে থাকেন সেই দেশের সিটিজেনশিপ বা বলতে পারেন সেই দেশের পাসপোর্ট হোল্ড করে। এবং ভারতবর্ষের মতো দেশে ডুয়াল পাসপোর্টের কোনো প্রভিশন নেই, মানে আপনি ডুয়াল পাসপোর্ট রাখতে পারবেন না। আপনাকে ভারতের নাগরিকত্ব নিতে গেলে বাকি যে কোনো দেশের নাগরিকত্ব যদি থাকে সেটা ত্যাগ করলে তবেই আপনি ভারতের নাগরিকত্ব পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, কেউ ধরুন অনেক বেটার দেশে থাকে, মানে তথাকথিত ভারতের থেকে অনেক বেটার দেশে রয়েছে, সেখানে প্রচুর ফেসিলিটি পায় সেখানকার নাগরিক হিসেবে, কিন্তু তাকে যদি ভারতের নাগরিক হতে হয় তাহলে সেই দেশের ফেসিলিটি এবং পাসপোর্ট সব কিছু তাকে ছেড়ে দিতে হবে, এবং অবশ্যই কোনো না কোনো সূত্রে তাকে ভারতীয়ও হতে হবে। তো এরকম অনেক প্লেয়ার রয়েছে বিভিন্ন ফিল্ডে, শুধুমাত্র ফুটবল নয়, তারা ভারতকে রিপ্রেজেন্ট করতে চায় এবং তারা যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তারা ভারতকে রিপ্রেজেন্ট করলে আলটিমেটলি ভারতেরই লাভ হবে। কিন্তু যে জায়গাটা তাদের আটকে যায়, তাদের ভারতের নাগরিকত্ব নিতে কোথাও আপত্তি নেই, ভারতের পাসপোর্ট নিতে কোথাও আপত্তি নেই। আপত্তির জায়গাটা হচ্ছে তাদের নিজেদের দেশের পাসপোর্টটা বা এখন যে দেশে তারা রয়েছে সেই পাসপোর্টটা ছাড়তে। তো এই কারণবশত আমরা কোনো ভারতের যারা বাইরে থাকে এরকম ওসিআই ভারতীয়দের ভারতের হয়ে খেলতে বা ভারতকে রিপ্রেজেন্ট করতে দেখি না। এবার চলে আসি লেটেস্ট আপডেটে। লেটেস্ট একটা আপডেট বেরিয়েছে একটা অনলাইন পত্রিকায়, যেটা বেরিয়েছে সেই অনুযায়ী ভারতের ক্রীড়া দপ্তর, ভারতের যুব কল্যাণ দপ্তর এবং ভারতের বিদেশ দপ্তর, এই তিন দপ্তরের মধ্যে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে। এবং যে স্পোর্টস বিলের কথা আপনাদের বলছিলাম, যে স্পোর্টস বিলের ওপর আমাদের ভারতেরও ফুটবলের ভবিষ্যৎ কিছুটা নির্ভর করে রয়েছে, তো সেই স্পোর্টস বিলের মাধ্যমে কোনোভাবে ওসিআই প্লেয়ারদের ভারতের হয়ে খেলার কোনো ছাড়পত্র আনা যায় কিনা তার চেষ্টা ভারত সরকারের এই দপ্তরগুলো কিন্তু করছে। অনেক স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওসিআই যে কার্ড, যারা ওসিআই কার্ড হোল্ডার তাদের একটা করে কার্ড দেওয়া আছে, সেই কার্ডের মাধ্যমে তারা রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু অলিম্পিকের ক্ষেত্রে বা ফিফার ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তাদের নিয়ম অনুযায়ী আপনার কাছে যদি যে দেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন তার পাসপোর্ট না থাকে বা সেই দেশের নাগরিক না হন, তাহলে আপনি সেই দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। আবার আমাদের দেশের সংবিধান অনুযায়ী ডুয়াল পাসপোর্ট অ্যালাউ করা যায় না। এ সম্পর্কে আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি এরকম কোনো পাসপোর্ট করা যায় যেটা খেলার সময় বা যতদিন সে ভারতকে রিপ্রেজেন্ট করবে ততদিন সে সেই পাসপোর্টটা পাবে বা ততদিনের জন্য ভারতের একটা নাগরিকত্ব সে পাবে, তখন অনেকে আমাকে কমেন্টে বলেছিল বাস্তবে এটা পসিবল নয়। ফলে তারা যেটা বলেছিল তারা না জেনে কমেন্ট করেছিল। কারণ রিসেন্টলি জানা যাচ্ছে তুর্কি এবং আলজেরিয়া এই দুটো দেশে এই ধরনের সিস্টেম চালু আছে এবং তারা এই সিস্টেমের মাধ্যমে তাদের যে সমস্ত প্লেয়ার বিদেশের পাসপোর্ট হোল্ড করে তাদেরকে তারা তাদের দেশের হয়ে ফুটবল বা অন্যান্য স্পোর্টসেও খেলাতে পারে বা খেলাচ্ছে। তো সেই দিকটা মাথায় রেখে ভারতীয় এই মন্ত্রকগুলো যারা এটার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে যে ভারতেও যদি এরকম একটা সিস্টেম তৈরি করা যায়, তাদেরকে একটা টেম্পোরারি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট বা কোনো রকমের ডকুমেন্ট প্রোভাইড করা যায়, যাতে তাদেরকে পার্মানেন্ট পাসপোর্ট না দেওয়া সত্ত্বেও তাদেরকে যে টেম্পোরারি পাসপোর্ট দেওয়া হচ্ছে তার মাধ্যমে তারা যাতে এই ফুটবল বা অন্যান্য স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। এখন ভারতীয় ক্রীড়া মন্ত্রক ফিফার নিয়মগুলো এবং অলিম্পিকের নিয়মগুলো ভালোভাবে পড়ছে এবং বিশেষজ্ঞদের দেখাচ্ছে, তারা এটা পড়ে বোঝার চেষ্টা করছে যে কী ধরনের নিয়ম করলে বা কিভাবে এই টেম্পোরারি পাসপোর্ট করলে, বা বলতে পারেন টার্কি, আলজেরিয়া তারা কিভাবে এটা করেছে সেইটা খোঁজার চেষ্টা করছে। এবং সেই ধরনের একটা সিস্টেম আগামী স্পোর্টস বিলের মাধ্যমে পার্লামেন্টে আনতে চলেছে।
আর যদি সব ঠিকঠাক থাকে, তাদের প্ল্যানিংটা যদি সফল হয়, তাহলে এই সামনের আগস্ট মাসেই যে বাদল অধিবেশন আছে তাতে কিন্তু এই সমস্যার একটা সমাধান হতে পারে। এবং যেহেতু এই সিস্টেমটা ফিফার আইন দেখেই তারা তৈরি করার চেষ্টা করছে নতুন সিস্টেমটা, তাই আশা করা যায় ফিফার দিক থেকে কোনো সমস্যা থাকবে না। এবং এটা বলতেই হয়, এই কাজটা হলে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল দিক খুলে যেতে চলেছে। এবং এদের অন্তর্ভুক্তির ফলে যদি ভারতীয় ফুটবলের উন্নতি হয়, ভারতীয় ফুটবলের র্যাঙ্ক আরও এগিয়ে আসে, সামনের দিকে চলে আসে, তাহলে কিন্তু ভারতের ফুটবল দর্শকরা বা ভারতের দর্শকরা ফুটবলের প্রতিও আগ্রহ প্রকাশ করবে। এবং সেটা হলে ভারতের মতো দেশে ফুটবলের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক কোনো অভাব থাকবে না। এবং অর্থনৈতিক অভাব না থাকলে আমাদের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এর আগে অনেকবার এই কথাটা আমরা শুনেছি, অনেকবারই চেষ্টা করা হয়েছে, কিন্তু মনে করা হচ্ছে এবার যে চেষ্টাটা করা হচ্ছে বা যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু অন্যান্য বারের থেকে আলাদা এবং এবার একটা ফ্রুটফুল কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি চলে আসি মোহনবাগানের আপডেট নিয়ে, আমি বেশ কিছু চ্যানেলে অদ্ভুতভাবে দেখলাম যে ডুরান্ড কাপের স্পেশাল প্রস্তুতি নিতে চলেছে মোহনবাগান। ডুরান্ড কাপে পুরো টিম নামিয়ে দেবে মোহনবাগান। অন্যবারের থেকে এবার মোহনবাগান আলাদা ভাবনা চিন্তা করছে ডুরান্ড নিয়ে এবং এবার অন্যরকম টিম খেলাবে মোহনবাগান। কিন্তু এটা কোনো বাস্তব খবর নয়। আপনারা যদি গত কয়েকবারের ডুরান্ড কাপ ভালো করে মনে করেন তাহলে বুঝতে পারবেন প্রথম দিকের লিগ ম্যাচগুলোয় আমাদের জুনিয়র প্লেয়াররা খেলেছিল, তারপর আস্তে আস্তে সিনিয়র প্লেয়াররা একজন দুজন করে যোগ দেয় টিমে এবং নকআউট রাউন্ড থেকে আস্তে আস্তে একজন দুজন বিদেশি যোগ দেয় এবং ফাইনালি যদি ফাইনালে পৌঁছয় তাহলে পুরো টিমটাই খেলে। এবারও তার থেকে আলাদা কিচ্ছু হচ্ছে না, এগুলো শুধুমাত্র বাজার গরম করা খবর। জুলাই মাসের 31 তারিখ মোহনবাগানের ডুরান্ড যাত্রা শুরু হচ্ছে। জুলাই মাসের লাস্ট উইকে মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা টিমের প্র্যাকটিসে যোগ দিচ্ছে। স্বাভাবিকভাবেই তারা প্র্যাকটিসে যোগ দিয়ে 31 তারিখের ম্যাচ খেলবে না। 9ই আগস্ট পর্যন্ত মোহনবাগানের লিগের ম্যাচ চলবে, গ্রুপ লিগের ম্যাচ। তো জুলাই মাস থেকে প্র্যাকটিস শুরু করলে একজন দুজন সিনিয়র প্লেয়ার ফিটনেস পেয়ে যাবে এবং যারা ফিট থাকবে তারা গ্রুপ লিগের লাস্ট ম্যাচটায় যদি এরকম হয় জিতলে তবে কোয়ালিফাই করবে, এরকম সিচুয়েশন হয় তারা খেলতে পারে। গ্রুপ লিগের লাস্ট ম্যাচটা হচ্ছে 9ই আগস্ট। সেই সময় থেকে বিদেশি প্লেয়াররা আসতে শুরু করবে। 15-16 তারিখ নাগাদ ধরা হচ্ছে যদি নকআউটের প্রথম ম্যাচ বা কোয়ার্টার ফাইনাল থাকে তাহলে তার মধ্যে একজন দুজন বিদেশি যদি ফিট হয়ে যায় তারা নকআউটে যোগ দেবে। একইভাবে সেমিফাইনালে যদি মোহনবাগান ওঠে তখন ততদিনে আরও কয়েকজন বিদেশি প্লেয়ার ফিট হয়ে যাবে এবং মোহনবাগান যদি আলটিমেটলি ফাইনালে ওঠে, যেটা সম্ভবত 23শে আগস্ট হতে চলেছে, তাহলে সেই ম্যাচে আমরা মোহনবাগানের পুরো টিমকেই সমস্ত বিদেশি শুধু খেলতে দেখতে পারি। তো এটা অন্যান্য বারের থেকে আলাদা কোথায়? প্রত্যেক বছরই তো আমরা মোহনবাগানের ক্ষেত্রে এই সিস্টেমটাই দেখে এসেছি, কিন্তু আপনাদের বোকা বানানোর জন্য আর কিছু ভিউয়ের জন্য এটাই এখন ব্রেকিং নিউজ। তো এর বেশি কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।